বাসন্তী আমার বান্ধবী সন্ধেবেলায় এসে একটা পুরনো ডায়েরি দিয়ে বললেন, এই রানু শোন, তুই তো গল্পের বই পড়তে ভালোবাসিস, তাহলে এই ডায়েরিটা পড়িস, তোর ভালো লাগতে পারে। আমার চাকুরিকালীন একটি ঘটনা, যেটা সত্যিকারের, কোনো গল্প নয় কিন্তু। প্রসঙ্গত বলি, বাসন্তী একজন অবসরপ্রাপ্ত সিস্টার। উনি চাকুরি করতেন মোহনাপুরা মানসিক হাসপাতালে, অর্থাৎ এক কথায় বলা হয় পাগলাগারদে। বয়স প্রায় 60-এর ওপরে। আমার থেকে বয়সে একটু বড় বলেই আমি আপনি সম্বোধন করতাম। যাই হোক, আমি দেখলাম ডায়েরিতে রয়েছে একটি পাগলের জীবনের ইতিবৃত্ত। রাতের বেলায় ডায়েরির পাতা খুলে পড়া শুরু করলাম। জীবনীটা পড়ে হুবহু শোনাচ্ছি, মন দিয়ে শুনুন কেমন। মোহনাপুরা মেন্টাল হাসপাতালেই আমাকে আমার বাড়ির আপনজনেরা অবশেষে ভর্তি করে দিল উন্মাদ পাগলের স্বীকৃতি দিয়ে। স্বীকৃতিটা অবশ্য একজন মনোরোগ বিশেষজ্ঞের শংসাপত্র এবং রেকমেন্ডেশনের উপরই ভিত্তি করে সৌভাগ্যক্রমেই পেয়েছিলাম। অবশ্য আমি সত্যিই জানতাম না যে আমি একটা উন্মাদ পাগল। আমার চলাফেরাতে সকলেরই যথেষ্ট সন্দেহ হয়েছিল, বিশেষ করে আমার স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিবারের সকলেরই। এটা ঠিক, দোষটা তো আমারই। দোষটা বলছি, আমি গান ভালোবাসি। প্রতিদিনই একটা করে বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পীর গান আমি গাইতাম, অথচ গান শিখিনি, শিখবার মতো সুযোগও পাইনি। অত্যন্ত দরিদ্র পরিবারের অবহেলিত সন্তান ছিলাম। বলা যায় শৈশবটা কেটেছে মাতুলালয়ে, নিতান্তই অবহেলার আবহে। তাই দুটো ভাত ডাল পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিনিময়ে রেশন তোলা, জল তোলা কলকাতার বস্তি বাড়িতে। আর পড়াশোনা, বয়স তখন খুব বেশি নয়, 9-10 বছর হবে। আমার মা ভীষণ ভালো গান করতেন, গান ভালোবাসতেন। এটাই হয়তো কারণ হতে পারে আমার গান গাওয়ার ইচ্ছাটাতে সুপ্ত মনে প্রেরণা জাগানোর মূলে। এছাড়া গল্প লেখার অভ্যাসটাও আমার ছিল বরাবরের জন্য। একটা কথা অবশ্যই বলা হয়নি, বর্তমানে আমি এক 72 বছরের অবসরপ্রাপ্ত যুবক বললে ভুল হবে না। এই গান এবং গল্প লেখাটা এতদিন হয়নি, কারণ সাংসারিক বিশেষ কর্তব্য পালন করবার জন্য। পরবর্তীকালে, অর্থাৎ 72 বছর বয়সে, আমি আবার নিজের মতো করে নিজের জীবনটা শুরু করি, যাতে একটু খুশি মনে আনন্দে থাকতে পারি। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তো সেটা হয়ে ওঠে না, তাই আমারও সেই সুখ আনন্দ সইল না। এই গান গাওয়া, গল্প লেখা, ফেসবুকে পোস্ট করা, এটাকে কেন্দ্র করে লাইক কমেন্ট পাওয়া দেখার একটা নেশা পেয়ে বসেছিল আমাকে। এইভাবে প্রচুর মানুষের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। আমার অবসর গ্রহণের পর বেশ আনন্দে খুশিতেই দিনগুলো ভালোই কাটছিল। সম্পর্কগুলো দাদা, দিদি, ভাই, বোন, ছেলে মেয়ের মতন হয়ে উঠল। আমার মনে হতো এরা অনেকেই আমার পরিবারের আপনজন। পরবর্তীকালে বন্ধুত্বের সুবাদে পারিবারিক আলোচনাও হতো। এরকমই একটা মুমূর্ষু অবস্থার থেকে একটি মেয়েকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টায় বাড়ির কাউকে না জানিয়েই নিজের উপার্জনের 14,000 টাকা তাকে পাঠিয়েছিলাম, এবং ঈশ্বরের কৃপায় সার্বিকভাবে মেয়েটি বেঁচে গিয়েছিল। হয়তো ঈশ্বর আমার মাধ্যমে এই কাজটা করিয়েছিলেন। শুনেছিলাম ছোটবেলা থেকেই সে পিতৃহারা, স্বামীর যথেষ্ট রোজগার নেই। মেয়েটি সার্বিকভাবে ভীষণ বিপন্ন, অসুস্থ। ঠিক সেই সময়ে তার শাশুড়ি গত হওয়াতে নিদারুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মেয়েটি। আমি সেটা উপলব্ধি করেই টাকাটা অযাচিতভাবেই পাঠিয়েছিলাম। সে কিন্তু চায়নি। এটা আমার বাড়ির আপনজনেরা যখন জানতে পারল, তখনই আমি মনোরোগী আখ্যা পেলাম। তার আগের ঘটনাটা তো আমি জানিয়েইছি। তাই তাৎক্ষণিকভাবে বাড়ির লোক, অর্থাৎ আমার স্ত্রী এবং পুত্র, ভাবল আমার মানসিক বিকৃতি হয়েছে, একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া দরকার।
এবং সেই মতো এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। মনোরোগীর ঔষধ যত খাচ্ছি ততই ঝিমিয়ে পড়ছি, খালি ঘুম পাচ্ছে, ঘুমোচ্ছি। সকালের হাঁটা ব্যায়াম কিছুতেই উৎসাহ পাচ্ছি না। যখনই গান গাইব ভাবছি তখনই আমার স্ত্রী এবং আপনজনেরা ভীষণভাবে অশান্তি করাতে ভাবলাম, যাকগে, অশান্তি দরকার নেই, একটু ঘুমাই বরং। এই মনে করে সারাটা দিনই ঘুমোতাম। ডাক্তারবাবু বললেন, ভালোই তো, ব্রেনটা রেস্ট পাচ্ছে। এরপর হঠাৎ একদিন ডাক্তারবাবু বললেন সিটি স্ক্যান করাতে হবে। করা হলো। এরপর আমাকে আর কিছুই বলা হতো না। দীর্ঘদিন চিকিৎসা চলল, সারাক্ষণ ঘুমিয়েই কাটাতাম। একদিন হঠাৎ মেন্টাল হাসপাতালের গাড়ি এলো। আমাকে জামা কাপড় পরিয়ে সেই গাড়িতেই তোলা হলো। উঠতে চাইছিলাম না, কিন্তু হাসপাতালের কিছু কর্মী আমাকে কিল চড় ঘুষি মেরে তারপরে হাতে পায়ে দড়ি বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলল। আর আমিও বেশিক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করতে পারলাম না। ঝিমিয়ে পড়লাম এবং ঘুমেই আচ্ছন্ন হয়ে রইলাম। অবশেষে ওরা আমাকে নিয়ে মোহনাপুরা মেন্টাল হাসপাতালে এনে একটা গড়াদে ঢোকালো। তারপর একজন ডাক্তার এসে আমাকে কীরকম একটা ইঞ্জেকশন দিল। আমি আবার ঘুমিয়েই পড়লাম। খানিক পরে আমার একমাত্র ছেলে এসে ডাকলো, বলল, বাবা, ও বাবা। জিজ্ঞাসা করলাম, ঘুমের ঘোরেই বললাম, আমাকে একটু ঘুমোতে দে, একটু নিশ্চিন্তে ঘুমাই, বিরক্ত করিস না। শুধু এইটুকু কথাই অস্ফুটে শ্রুতিগোচর হলো। আমার ছেলে বলছে, বাবা, তোমার ভালোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করো না, একটু ভালো হলেই তোমায় নিয়ে যাব এখান থেকে। আমি শুনে একটু নিজের মনেই হাসলাম, কিন্তু অজান্তে চোখে জল এসে গেল। ভাবলাম, বিধাতা পুরুষ হয়তো আমার কপালে এটাই লিখে দিয়েছিলেন। ছেলে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে এলো। আমি ধীরে ধীরে বাড়ির কথা ভুলেই গেলাম। ওখানে বেশ ভালোই ছিলাম আর সব পাগলদের সাথে। এক একজন এক এক ধরনের পাগল। কেউ আমার কাছে গল্প শুনতে ভালোবাসত, কেউ বা গান শুনতে ভালোবাসত। অন্যান্য পাগলরা নিজের মনেই থাকতো। সব পাগলদের দুঃখের কথা শুনতাম। ওরা গল্প শুনতে শুনতে কেঁদে ফেলতো, কখনো হাসতো। তখনই অনুভব করেছিলাম মানুষ কেন পাগল হয়। শোকে, দুঃখে, মিথ্যা অপবাদে। এক সিস্টার আমার কাছে আসতো, খেতে দিত, একটা ইঞ্জেকশন দিত দুপুরবেলা, তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। বলতো, তুমি তো আমার বাবার মতো, ঠিক তোমার মতোই দেখতে ছিল আমার বাবা। শুনে কেঁদে ফেলতাম। একবার মনে পড়ে, বেশ কিছুদিন পর সিস্টারের পরিবর্তে এক ডাক্তার ইঞ্জেকশন দিতে এলো। ও মা, এ তো দেখি সেই ডাক্তার, অর্থাৎ যে আমাকে প্রথম দেখে এই হাসপাতালে ভর্তির সুপারিশ করেছিল। আমার খুব রাগ হলো ওকে দেখে, কারণ ওই ডাক্তার এখানে কি করছে? জিজ্ঞাসা করাতে ডাক্তার বলল, আমি বদলি হয়ে এখানেই এসেছি। আমি কিছুতেই ওর কাছে ইঞ্জেকশন নেব না, আর ওই ডাক্তার আমাকে ইঞ্জেকশন দেবেনি। দৌড়াদৌড়ি করছি, ডাক্তারও দৌড়াচ্ছে আমার পেছনে আমাকে ইঞ্জেকশন দেবে বলে। এমন সময় সিস্টার এসে ওই ডাক্তারকে নিরস্ত্র করল। সঙ্গে দুজন লোক এসে ওকে বেঁধে নিয়ে মারতে মারতে নিয়ে গেল ওই ডাক্তারকে, একটা গড়াদে ঢুকিয়ে দিল। পরে দেখলাম ওই ডাক্তারের হাতে ওটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নয়, একটা ছুঁচালো পেন্সিল। জোর করে কোমরে ফুটিয়ে দিতে চাইছিল। সিস্টার পরে আমাকে বলল, বাবা, ভয় পেও না, আমি তোমার ইঞ্জেকশনটা দিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? উনি একজন ডাক্তার ছিলেন, মনোরোগের। এত সব মনোরোগীর চিকিৎসা করতে করতে উনি কোনো এক সময় পাগল হয়ে গেছেন। আমি সিস্টারকে বললাম, জানো তো মা,
ওই ডাক্তারের সুপারিশ এবং রেকমেন্ডেশনের জন্যেই তো আজ আমি এখানে। সিস্টার বলল, বাবা বিশ্বাস করো, তুমি কিন্তু পাগল নও, কিন্তু আমার তো কিছু করার নেই। তোমার বাড়ির লোক এসে যদি তোমায় নিয়ে যায়, তুমি অবশ্যই বাড়ি যেতে পারো, তবে সুপার যদি সার্টিফাই করেন। সেটা নির্ভর করে অনেক সময় তোমার গার্জিয়ানদের অনুরোধে। এইভাবেই চলল বেশ কয়েক বছর। আমাকে একটা আলাদা ঘুমোবার ঘরের ব্যবস্থা করে দিয়েছিল ওই সিস্টার। ইঞ্জেকশন দেওয়ার পরেই সেখানে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিত। মনে হতো ওটাই আমার মা যেন। এইটুকুই পড়েছিলাম ওই ডায়েরির ছেঁড়া পাতা থেকে। এটুকুই পড়ে শুনিয়েছিল রানুবালা। বাসন্তীদি ছিলেন ওই সময় ওই মোহনাপুরা হাসপাতালের সিস্টার। সবাই তাকে রোগী অর্থাৎ পাগলেরা ওকে মা বলেই ডাকত, কারণ তার অগাধ নিষ্ঠা, স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা পেয়ে রোগীদের কাছে কোনো এক সময় তিনি সকলেরই মা হয়ে উঠেছিলেন এবং পরবর্তীকালে উনি ওখান থেকেই অবসর নেন। যাই হোক, পুরোটা পড়তে না পেরে মনটা খুবই উতলা হয়ে উঠল। পরের দিন গিয়ে বাকিটা শুনলাম বাসন্তীদির মুখে। রানুবালা, এতক্ষণ যে লেখাটা তুই পড়লি সেটা মেদিনীপুরের ঘাটালের একটি ঘটনা। ওই ভদ্রলোক মোহনাপুরা মেন্টাল হাসপাতালের রোগী হিসাবে দীর্ঘদিন ছিলেন। প্রকৃত অর্থে তিনি পাগল ছিলেন না যতদিন এই ডায়েরিটা উনি লিখেছিলেন, কিন্তু তারপরে উনি সত্যিকারের পাগল হয়ে যান এবং কিছুদিন পর মারা যান। ওটাই সম্বল করে একদিন খুঁজতে খুঁজতে ওর বাড়িতে আসি। এসে শুনেই সিদ্ধান্ত নিই যে আমরা মোহনাপুরা মানসিক হাসপাতালে যাব, কারণ মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এই মহাপ্রাণ মানুষটিকে একবারের জন্য দর্শন করবার জন্য, কারণ তাকে চোখে অন্তত একবার দেখে পুণ্য অর্জন করব এবং ওর 14,000 টাকাটা ফেরত দেব। স্বর্ণালী বলল, আমি ছোটবেলা থেকেই পিতৃহারা, অনুপমবাবু আমার বাবার মতো, তাই উপলব্ধি করেই হয়তো স্বেচ্ছায় টাকাটা উনি পাঠিয়েছিলেন। সমস্ত ঘটনাটা জানার পরে সকলের সম্মিত ফিরল। বাড়ির সবারই অনেক অনুশোচনা হলো। তখন বুঝল বাবা মোটেই পাগল নয়, পাগল আমরাই। তখন সবাই মিলে এসেছিল তাদের বাবাকে ফিরিয়ে নিতে। কিন্তু এসে যখন তাদের বাবাকে ডাকলো, বাবা, ও বাবা, বাবা গো, শুনছো? কিন্তু বাবার কোনো সাড়া পেল না একটুও। বাসন্তীদি তখন গিয়ে অনুপমবাবুকে বললেন, বাবা, তোমার বাড়ির লোক এসেছেন তোমায় নিতে, তোমাকে তো সুপার ছুটি দিয়েছে, যাও ওদের সঙ্গে তোমার নিজের বাড়ি। অনুপমবাবুর তবুও মুখে কোনো কথা বললেন না, শুধু চোখ দুটো দিয়ে অঝোর ধারায় শ্রাবণের বর্ষণ শুরু হলো। কথা বলছেন না দেখে সুপারকে খবর দেওয়া হলো। উনি এসে দেখে বললেন, অনুপমবাবু এখন সত্যি মানসিক ভারসাম্য পুরোটাই হারিয়ে ফেলেছেন। এখনই তাকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, এখন উনি সত্যিকারেরই পাগল। বাড়ির সকলেই তখন ভীষণভাবে কাঁদতে লাগলো, সাথে স্বর্ণালী এবং ওর স্বামী পুত্র ভীষণ কাঁদতে লাগলো। হাসপাতালে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার ঘন্টা পড়ার সাথে সাথে ওরাও বেরিয়ে এলো। বাবাকে মোহনাপুরা হাসপাতালে রেখেই তার কিছুদিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অনুপমবাবু। রচনা সুবিনয় মুখোপাধ্যায়। আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে
আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।